গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতে সবাই খুবই ভালো আছে। আজকে হলো শনিবার আর এখন বাজে 8টা। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে রান্নাবান্না সারার পর আমার প্রথম কাজ বিছানাটা ঠিক করা। আজকে বাসি বিছানাটা উঠিয়ে রেখেছিলাম, কিন্তু বিছানার বেড কভারটা ভেবেছিলাম চেঞ্জ করব কতদিন থেকে, তো চেঞ্জ করা আর হচ্ছিল না। আজকে ভাবলাম না, আজকে চেঞ্জ করবই। তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, আর মাম্মাম গিয়েছে মার সাথে সুদ্দির ঘরে। তো আমি ভাবলাম এর মধ্যে এই সব কাজগুলো করে নিই, তারপর যাব রান্নাবান্না সারতে। আজকে আর তেমন চাপ নেই, আজকে ভেবেছি সব আস্তে ধীরেই করে নেব। তোমাদেরকে তো দেখানোই হয়নি পরমশাই আমাকে ভ্যালেন্টাইন্স ডে দিন কী গিফট করেছে। এই দেখো, এই জিনিসটা গিফট করেছে, খুব কিউট না? আমার মামাম দেখে খুব খুশি হয়ে যায়। আরও অনেক কিছু দিয়েছিল, রোজ, চকলেট, আরও কিছু কিছু দিয়েছিল। তারপর দেখো, সব কিছু তো পরিষ্কার করছি, খাটটাও কিন্তু পরিষ্কার করতে হবে। অনেকে দেখি নারকেল তেল বা সর্ষের তেল দিয়ে খাটটা মুছে, আমি কিন্তু ঠিক জানি না কী দিলেই খাটটা একটু পরিষ্কার থাকবে। আমি রোজ দিনই প্রায় ভালো করে মুছে নিই। তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ কমেন্ট করে কিন্তু বলবে। এরপর পরমশাই শ্বশুর শাশুড়িকে যেমনটা ভালোবেসে নিয়েছি না, তেমনই আমি এই জিনিসগুলোকেও ভালোবেসে নিয়েছি। এখন সব সময় মনে হয় এইসব জিনিসকেও কেমন করে ভালো রাখবো, সব কিছু মুছে টুছে রাখবো, কীভাবে সব কিছু যত্ন করে রাখবো, এইসব ভাবি। যেন এখন সব নিজেরই মনে হয়, অনেকেই নিজে যতটুকু ভালো করে রাখতে পারি অতই ভালো লাগে আর কি। আর যদি একটু নোংরা হয়ে থাকে এখন আর ভালো লাগে না। এখন সব সময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার। হ্যাঁ, আমি না বিয়ের পর একদমও তেমন ছিলাম না। এখন দিন যাচ্ছে, একজন আলাদা মানুষ হয়ে যাচ্ছি। সব কিছু যেন পরিষ্কার করে রাখতে আর কি ভালোবাসি আর কি। এখনও একটু একটু করে শিখে নিচ্ছি, এখনও অনেক কিছু আছে শেখার। আমার জীবনে আমার সবচেয়ে থেকে বড় কষ্ট, আমি আমার জীবনে কিচ্ছু করতে পারলাম না। বলে না, সবাইকে ভালো রাখতে গেলে নিজে একটু কষ্ট করতেই হবে, অনেক কিছু ছেড়ে দিতে হয়। এটা কিন্তু ঠিক, আমার জীবনেও ঠিক তেমনটাই হয়েছে। আমি আমার জীবনে অনেক কিছু ছেড়েছি সবাইকে ভালো রাখার জন্য। তাও ভেবেছি সবাই যাতে ভালো থাকে। সবাই ভালো থাকলে কিন্তু ওটা আলাদা শান্তি। তুমি কাউকে কষ্ট দিয়ে কখনও কিন্তু বড় হতে পারবে না। আমরা হয়তো ভাবি যে হ্যাঁ, নিজেদের খুশির মতো থাকবো, নিজেরা ভালো থাকবো, তাহলেই সব ভালো থাকবে। আসলেতে না, সবাইকে খুশি করে নিয়ে থাকাটাই কিন্তু একটা আলাদাই মজা। হ্যাঁ, সবাইকে খুশি রাখতে গেলে নিজে তো একটু কষ্ট করতেই হবে, বা অনেক কিছু ছাড়তেও হবে। তারপর যখন নিজে কষ্ট পাবে তখন দেখবে সবাই তোমার পাশে থাকবে। আমার জীবনে সবচেয়ে থেকে কষ্ট আমি পেয়েছি, কিন্তু সেই কষ্টটা তখনই আমি ভুলে যাই যখন আমি দেখি আমার মা বাবা হাসছে আর অনেক খুশি আছে। এটা ভেবে আমি ভাবি হ্যাঁ, আমি অনেক খুশি আছি। আর আমার যখন মন খারাপ হয় তখন আমার মা বাবা সব সময় আমার পাশে থাকে। হ্যাঁ, একটা মেয়েকে কিন্তু সবসময় তার মাই সবচেয়ে থেকে বেশি বোঝে। হ্যাঁ, এই কথাটা আমি কখনোই বিয়ের আগে বুঝতে পারিনি। বিয়ের পর এখন মনে হয় হ্যাঁ, সবচেয়ে থেকে যদি কেউ আমাকে ভালো বোঝে না, সেটা হলো আমার মা। সব সময় আমাকে বুঝতে পারে, আমার কষ্ট যখন হয় সেটাও বুঝতে পারে, আর আমি যখন খুশি নেই তখনও বুঝতে পারে। জানি না কিভাবে বুঝতে যায়। তোমাদের কাছে আজকে অনেক কিছু বলে ফেললাম, একটাই কারণ, কদিন থেকে না মনটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, জীবনে কিছু করতে পারলাম না, হয়তো নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবো কি না এটাও জানি না। তার জন্যই কালকে না মনটা খুব খারাপ ছিল। তারপর সন্ধ্যার দিকে মামাকে ফোন করছে, বলল কি খাবি? আমি আবার ভাবলাম মা তো ঘরেই রয়েছে, মা আবার এই কথা কেন বলছে। বলছে তুই বল কি খাবি, আমি ওটাই নিয়ে আসবো। তারপর মাকে বললাম তোমার যেটা ইচ্ছে ওটাই নিয়ে আসো। তার একটু পরই দেখি মা বাবা কত কিছু নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। দেখো তখন কার না মনটা ভালো লাগবে বলো। এটার জন্যে আজকে তোমাদের সাথে এত কিছু শেয়ার করা। বলে না, জীবনে এমন একজনকে যদি সাথে পাও যে তোমাকে সব সময় বোঝে, তার থেকে খুশি আর কিচ্ছু চাই না। হ্যাঁ, সবচেয়ে থেকে বেশি হয়তো মাই বোঝে আমাকে, এটা কিন্তু একদমই ঠিক। বিয়ের আগে কখনোই বুঝতে পারলাম না, কিন্তু বিয়ের পর দেখো কিভাবে জানি না, যখন মা হয়েছি না তখন আরও ভালো করে বুঝতে পেরেছি মায়ের কষ্ট, মার মর্ম। এখন হয়তো আরও বুঝতে পারছি
দিন যাবে আরও বুঝতে পারবো অনেক কিছু। বিয়ের আগে আমরা ভাবি মা বাবা আমাদেরকে ভালোবাসে না, আমরা যেটা চাই সেটা আমাদেরকে দেয় না বা আমাদেরকে ফ্রিডম দেয় না। কারণ কখনোই বাবা মা কোনো সন্তানের খারাপ চায় না। এমন অনেক টাইম এসেছে যখন আমিও মা বাবার ওপরে খুব রাগ করতাম, মানে কখনো খুব রাগ হতো, কখনো মনে হতো আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর এখানে থাকতে ইচ্ছা করে। আর এখন সেই বাড়িতেই যাওয়ার জন্য মনটা কেমন করে, শুধু মনে হয় কবে যে যেতে পারবো ওই বাড়িতে। মেয়েদের জীবনটাই এমন হয়, হয়তো আমরা টাইম থাকতেই কখনো কিছু বুঝতে পারি না, কিন্তু যখন টাইমের সাথে সাথে একদিন না একদিন আমরা সব কথাই জানতে পেরে যাই যে হ্যাঁ, কোনটা আমাদের জন্য ঠিক, কোনটা আমাদের জন্য ভুল। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, আর রান্নাবান্না হয়ে গেছে। এখানে দেখো আজকে বানিয়েছি লাউ ডুবো দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর করেছি গাজর আলু ভাজি, আর করলাম পনির রসা। আজকে তো শনিবার, নিরামিষ, তো এইসবই আজকে রান্নাবান্না। তো এখানে দেখো ফিল্টারেও জলটা দিয়ে দিলাম, আমাদের তো কলের থেকে জল আনতে হয়, ফিল্টার করে এভাবেই খাই আমরা, আর বালতিতে এনে রেখে দিই। আর আজকে জলটা দেওয়ার আগে চেক করিনি কতটুকু জল আছে, নয়তো একটু পরেই পড়তে থাকবে। তারপর চেক করলাম, আর কলের পাড় থেকে বালতিতে জলও আনলাম, আর এখানে চাউলটাও ধুয়ে নিয়ে আসলাম। প্রেশার কুকারে চাউলটা দিয়ে রাখলাম, একটু পরেই ভাতটা বসিয়ে দিতে হবে, কারণ মাম্মামও চলে আসবে। আর সকালে ভাতও আছে একটু, যদি ভাতটা রান্না না হয় তো ওই সকালে ভাতটাই মাম্মামকে পেস্ট করে খাইয়ে দেবো ভেবেছি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার মেয়ের কয় বছর আর ওকে ভাতটা কেন পেস্ট করে খাওয়াও? আমার মেয়ে না একদম ভাত টাত খেতে চায় না, মানে কিচ্ছু আর পছন্দের খাওয়ারই নেই যেটাও মানে মন ভরে ভালো করে খাবে। তো ভাতটা তো খাওয়াতেই হবে, তো প্রথমে ওকে চাউলের গুঁড়ো খাওয়াতাম, এখন আর খাওয়াই না, কারণ কত আর চাউলের গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়াবো। তার জন্য সেটা ছেড়ে এখন ভাতটাই পেস্ট করে খাওয়াই। কখনো যদি ওর মনে হয় যে না ভাত পেস্ট খাবে না, তো তখন এমনি খেয়ে নেয়, আর যদি না খেতে চায় তখনই সে পেস্ট করে তারপরে খাওয়াই। নয়তো যদি না খাওয়াই তো সারাটা দিন ক্যান ক্যান করতে থাকবে আর আমার পেছন পেছন ঘুরতে থাকবে। এটার থেকে ভালো পেস্ট করে খাওয়ানো, তার জন্য ওকে পেস্ট করে ওভাবেই খাইয়ে দিই। রান্নাবান্না তো কমপ্লিট হলো, আর এখানে দেখো সব মুছেও নিলাম, আমি রান্নাঘরটা পরিষ্কার করি, বাসন কয়েকটা ধুয়ে নিয়ে আসলাম। আর আজকে না একটু গরম দিয়েছে, আর সকাল থেকে সে লেগে পড়েছি না কাজে, আর ভালো লাগছে না, তো বসে একটু জল খেয়ে নিচ্ছি। আর এখন প্রায় 1টার ওপরে হয়ে গেছে, তো মাম্মামও চলে আসবে, তো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। এই দেখো মাম্মাম ঘুরে করে চলে এসেছে। কি বিস্কুট খাবে? খাবে? আসো দিচ্ছি। কোথায় গিয়েছিলে? আচ্ছা কোথায় গিয়েছিলে? হ্যাঁ রোদিতে দিতে লাগবো। বাহ, ওইটা কার? কে রান্না করবে? দিছে মা কইছে মা ক্রিম দিবা এটা নিয়ে যাও বদলি শোনা দিছে আমারে দাও তাহলে কলগেট এমনি এমনি করে দিল কলগেট কয় আর একটা দাও পর সাবান কইছে তোমার সাবান তো আমার নাই, এই 4-5টা আছে, কয় আমি এমনি এমনি স্নান করবো, বড় আচ্ছা দিল সাবান। ওর বাবার লিগা দাও, আনছে ওর বাবার লিগা। এটা বাবার জন্য এনেছো? রুমা এক প্যাকেট দিছে, ওইটা এই যে পড়বি। হ্যাঁ এটা রুই দিয়ে না দিলে হবো না, এটা রোদ্রুতে দিতে হবে। দেখ কোথায় উঠেছে, নামো 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 নামো। রোদ্রুতে দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এখানে রোদ্রুতে দিয়ে রাখলে শুকিয়ে যাবে। তুমি এটা কতক্ষণ রাখবে? তুমি তো এটা রাখবেই না। বাহ, দেখি দেখি কি সুন্দর হয়েছে। হ্যাঁ আসো আসো আসো, ঘরে যে তোমার ব্যাগ নাও, ও তো ডিম সিদ্ধ করো আর এটা রান্না করো। হ্যাঁ জল গরম করুম। হ্যাঁ এটা কার? এটা কার? গরম করে ডিম রান্না করিতেছি। এটাই কে তুমি আর দাদু ভাই রান্না করে খাবে? কি রান্না করছো? কি রান্না করছো? ডিম ডিম। বাহ, এ পড়ে গেল। থাক, কিছু হবে না, কিছু হবে না, এটাই রান্না করো।
তো মাম্মাম ঘুরে টুরে চলে এসেছিলো, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়াতে নিয়েছি। ও তো আর ঘুমালো না, তো সেটা নিয়ে বসেছিল, রান্নাবাটি করবে আর কি। আর এই যে দেখো আর জেঠুর সাথে এখানে এখন দাঁড়িয়ে আছে, কালার করবে, কি আর বলবো। তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর সবাই খুব ভালো থেকো। আজকের জন্য টাটা।